আমি নাম সজীব। আমার সুন্দরী বিবাহিতা খালাতো বোন ১ মাসের জন্য আমাদের বাড়িতেই থাকতে এসেছিল। কারণ ওই সময় আমার আব্বা আম্মা উমরা হজ্বে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারপর আমার আব্বা আম্মা যখন হজ্বের জন্য বেরিয়ে পড়েছিল, তারপর সে দিন রাতে বাসায় আমি একাই ছিলাম। তারপর গভীর রাতে মনে হলো কেউ যেন আমার পাশে শুয়ে আছে, আমাকে ছোঁয়ার চেষ্টা করছে। তারপর অনেক বেশি ঘাবড়ে গিয়ে চোখ খুলতেই দেখি আমার খালাতো বোন তো আমার চাদরের ভিতরেই শুয়ে পড়েছিল। আমাকে বলল, আমার খালাতো বোন, তুই আমার কষ্ট জানিস না? জামাই বাবু আমায় তেমন একটা সময় দিতে পারে না। কি বলবো দুঃখের কথা, আমি অনেক কষ্টে আছি। তুই আজ আমার একটা কথা রাখবি ভাই। আমি আমার খালাতো বোনের চেয়ে অনেক ছোট ছিলাম। আমি তার কথা বুঝতে পারছিলাম না। খালাতো বোন পাগলের মতো বলতে লাগল, ভাই আমি একটি বার তোমার সঙ্গে নিজের এবং ওই কথা বলে আমার খালাতো বোন যখন আমার সাথে এমন করল, আমি তখন চোখে ঝাপসা দেখতে শুরু করেছিলাম। আবার অনেক খুশিও লাগছিল। কিন্তু আমি তখন বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। যে কেউ আমার জায়গায় থাকলে জ্ঞান হারা হয়ে যেত। সে দেখতে অনেক সুন্দরী ছিল, ঠিক নায়িকা পূর্ণিমার মতো। তারপর আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমিও সুযোগ পেয়ে আমার খালাতে বোনকে। আসলে আমার আব্বা আম্মা যখন ওমরা হজ্বে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ওই সময় আমি বাড়িতে একা থাকব এটা ভেবে আমার ছোট খালার মেয়েকে এবং মেয়ের জামাইকে আমাদের বাড়িতে ডেকেছিল এবং আমার খালা ও তাদের সঙ্গে এসেছিল। আসলে ওই সময় আমায় জামাই বাবু বলেছিল আমার খালাতো বোন শারমিনকে এখানকার সবথেকে বড় ডাক্তারের কাছে চিকিৎসা করার জন্য সিরিয়াল নিয়েছে। তাই সে এই বাহানায় আমার বাসায় থেকে চিকিৎসা করাবে এবং আমার খাওয়া দাওয়ারও খেয়াল রাখবে। যেহেতু আমি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, আমার নিজের বোন বা দিদি থাকলে হয়তো আর কাউকে ডাকতে হতো না। তাও এমন নয় যে আমি কিছুই রান্নাবান্না বা কোনো কাজ করতে জানতাম না। আমি মোটামুটি রান্নাবান্না করতে জানতাম। কিন্তু আব্বা আম্মা ভেবেছিল আমার খালাতো বোন ও খালা আমাদের বাড়িতে এসে থাকলে আমার একাকিত্ববোধটা কাটবে এবং আমার কোনো কিছুর জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। ওই সময় আমার অনার্সের 3rd ইয়ারের পড়াশোনা চলছিল। আমার শরীর স্বাস্থ্য দেখে কেউ বলতো না যে আমার এতটা কম বয়স। কারণ ছোটবেলা থেকে আমার শরীরের গ্রোথ অনেক বেশি ছিল এবং আমি দেখতেও ভীষণ সুন্দর ছিলাম। এদিকে আমার আব্বা মায়ের হজ্বে যাওয়ার আগের দিন আমার ছোট খালা ও তার মেয়ে শারমিন এবং জামাই বাবু তারা 3 জন এসে হাজির হয়েছিল। আমার খালার সঙ্গে তো বছরে একবার হলেও দেখা সাক্ষাৎ হতো। কারণ ছোট খালাতো বোন বছরে একবার হলেও আমাদের বাসায় আসতো 2-4 দিন থাকার জন্য। কিন্তু আমার খালাতো বোনের সঙ্গে প্রায় 4 বছর পর দেখা হয়। আমার খালাতো বোনের সঙ্গে প্রায় 4 বছর পরে দেখা হয়েছিল। কারণ শারমিন আপু বিয়ের সেদিন প্রথম আমাদের বাড়িতে জামাই বাবুকে নিয়ে এসেছিল এবং তার সৌন্দর্য দেখে তো আমি তার দিকেই তাকিয়েছিলাম। বিয়ের আগে আমার খালাতো বোন আমাদের বাড়িতে আসতো এবং থেকে যেত। কিন্তু 4 বছর পরে আমি সেদিন তাকে প্রথম দেখেছিলাম। আমার খালাতো বোন শারমিনের যখন বিয়ে হয়ে যায়, তারপর সে আমাদের বাড়িতে আসার সেরকমভাবে কোনো সুযোগ পায়নি এবং আমার খালাতো বোন শারমিন বয়সে আমার থেকে 5 বছরের বড় ছিল। আমার ছোট খালার সঙ্গে আমাদের কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল। তাই আব্বা আম্মা হজে যাবে এটা শুনে আমার ছোট খালা আমার কাছে থাকতে রাজি হয়েছিল। সেদিন আমার আব্বা মায়ের যাওয়ার আগের দিন রাতে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে ছোট খালার সঙ্গে শারমিন আপু এবং জামাই বাবু কি 1 মাস ধরে আমাদের বাড়িতে থাকবে। মা তখন হেসে আমাদের বলেছিল যে না না, জামাই বাবু শারমিনকে আমাদের বাসায় রেখে নিজের বাড়িতেই আবার ফিরে যাবে এবং শারমিন আপু ও খালা নাকি আমাদের বাসায় থাকবে। আমি মাকে একটা প্রশ্ন করেছিলাম যে শারমিন আপু নিজের সংসার ছেড়ে আমাদের বাসায় 1 মাস থাকলে জামাই বাবু ও তার শ্বশুর বাড়ির লোকের এতে কোনো আপত্তি হবে না তো? মা তখন আমাকে বলেছিল যে শারমিন আপু অনেক দিনের চিকিৎসার জন্য এখানে এসেছে এবং এই চিকিৎসা করতে 1 মাস সময় লাগবে। তারপর আমি আর এই ব্যাপারে বেশি কথা বলিনি। পরের দিন সকাল বেলা আমার আব্বা ও মা নিজের যাত্রার জন্য বেরিয়ে পড়েছিল আমার আব্বা আম্মা চলে যাওয়ার পরে। কিন্তু আমার খালাতো বোন ও আমার খালা এবং জামাই বাবুর সঙ্গে আমার খুব ভালো সময় কাটছিল। তারপর জামাই বাবু আমাদের বাড়িতে 5 দিন থাকার পরে নিজের বাড়ির জন্য রওনা দিয়েছিল। আমার জামাই বাবু যখন আমাদের বাসা থেকে চলে গিয়েছিল, তারপরে সেদিন আমি আমার খালা এবং শারমিন আপু মিলে যখন একসঙ্গে রাতের খাবারটা খাচ্ছিলাম, ঠিক ওই সময় আমি কিন্তু শারমিন আপুর সঙ্গে অনেক ঠাট্টা ও করেছিলাম। বলেছিলাম, শারমিন আপু তুমি কত সুন্দরী, কিন্তু তোমার বর ততটাই কুৎসিত দেখতে।
আমার কথা শোনা মাত্রই জানি না কেন আমার খালাত্তো বোন রাগ করে খাবার ছেড়ে টেবিল থেকে উঠে ঘরের ভিতর চলে যায়। আমি তখন খালার মুখের দিকে তাকিয়েছিলাম এবং ভীষণ লজ্জাও পেয়েছিলাম এবং বুঝতে পেরেছিলাম যে আমি হয়তো একটু বেশি ঠাট্টা করে ফেলেছি। খালা তখন আমাকে বলেছিল আসলে টাকা পয়সা ওয়ালা দেখে নাকি শারমিন আপুর বিয়ে জামাই বাবুর সঙ্গে দিয়েছিল। শারমিন আপুর আমার জামাই বাবুকে নাকি পছন্দ ছিল না, কারণ সে খুব কালো কুৎসিত ছিল দেখতে। ওই সময় আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার খালাত্তো বোনের সঙ্গে ঠাট্টা করে তাকে কষ্ট দিয়েছি। তাই রাতে খাওয়া দাওয়ার পরে আমি তার ঘরে গিয়েছিলাম তাকে সরি বলতে। তারপর সে দিন রাতে আমি যখন তার রুমে যাই তখন দেখি আমার খালাত্তো বোন ঘরের লাইটটা বন্ধ করে মন খারাপ করে ঘরের বিছানায় একদিকে চুপচাপ বসেছিল। আমি যখন রুমে ঢুকে লাইটটা অন করে তার পাশে গিয়ে বসি এবং তাকে নরম সুরে বলি, তখন সে নিজের আবেগ ধরে রাখতে না পেরে হঠাৎ করে কাশতে কাশতে আমাকে জড়িয়ে ধরে নিজের মনের কথাগুলো বলতে শুরু করে। আমি তো তাকে নিজের আপন মনে করে তার মাথায় হাত বুলিয়ে অনেক স্নেহ দিয়ে বলেছিলাম, আপু তুমি এই নিয়ে একদম মন খারাপ করো না। মানুষের চেহারাতে সব কিছু নয়। চেহারার সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্য কিন্তু অনেক বেশি মূল্যবান। পরের দিন সকাল বেলা হঠাৎ করে আমার খালু জানের ফোন আসে এবং আমার খালুর সঙ্গে আমার খালা যখন ফোনে কথা বলে, তারপরে সে অনেক বেশি কাঁদতে শুরু করে এবং নিজের জামা কাপড় গোছাতে শুরু করে। তারপর খালাকে জিজ্ঞেস করতেই জানতে পারি যে খালু নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে অনেক বেশি আঘাত পেয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই কথা শুনে আমার খালার এদিন বাধ্য হয়ে নিজের বাসায় রওনা দিয়েছিল। আমাদের মাঝে একটাই কথা হয়েছিল যে যতদিন আমার বাবা মা বাসায় ফিরে না আসছে ততদিন ছোট খালা আমার সঙ্গেই থাকবে। কিন্তু সেদিন বাধ্য হয়ে খালাকে বাড়ি ফিরে যেতে হয়েছিল এবং আমার খালাত্তো বোন শারমিন আপু নিজের চিকিৎসার জন্য আমাদের বাড়িতেই ছিল। আমার খালার চলে যাওয়ার পরে আমিও আমার খালাত্তো বোন আমাদের বাসায় একাই ছিলাম। এদিকে আমার আব্বা মায়ের সঙ্গে কিন্তু ফোনে আমার প্রত্যেক দিন একবার হলেও কথা হতো। কিন্তু যখন থেকে আমার খালা বাড়ি চলে গিয়েছিল, তারপর থেকে কিন্তু আমার আপুর হাবভাব একেবারেই পাল্টে যায়। সে প্রত্যেক দিন নিত্য নতুন জামা কাপড় পরে আমাকে জিজ্ঞেস করত যে তাকে দেখতে কেমন লাগে। এমনকি সে যখন তখন আমাকে অনেক এবং আমি তাকে আপন মনে করে কিছু বলতে পারতাম না। আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরে আসতাম, তখন সে আমার পছন্দের খাবারগুলো তৈরি করে রাখত এবং আমাকে অনেক যত্ন সহকারে খেতে দিত। আমি কিন্তু তখনও তার মতিগতি বুঝতে পারিনি। তারপর সেদিন রাত্রিবেলা যখন অনেক বৃষ্টি হচ্ছিল এবং বাজ পড়েছিল, ওই সময় আমি নিজের ঘরের লাইটটা বন্ধ করে বিছানায় শুয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। কিছুক্ষণ পরে মনে হলো আমার কেউ যেন আমাকে কিছু করার চেষ্টা করছে। তারপর আমি যখন তাড়াতাড়ি কান থেকে হেডফোন খুলে দিয়ে মোবাইলে লাইটটা অন করতেই দেখি আমার খালাত্তো বোনও তো কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়েছে। আমি তখন তাড়াতাড়ি ঘরের লাইটটা অন করে আপুর চোখের জল মুছে জিজ্ঞেস করলাম, আপু তুমি এভাবে কাঁদছো কেন? সে তখন আমার পাশে এসে আমাকে বলল, সজীব, আমি একা ওই ঘরে ঘুমাতে পারছি না। আমার ভীষণ ভয় লাগছে। হয় তুমি এ ঘরে আমার সঙ্গে ঘুমাও আর না হয় আমাকে এই ঘরে ঘুমাতে দাও, কারণ আমার ভীষণ ভয় লাগছে। তার কথা শুনে আমি বাধ্য হয়ে তাকে আমার বিছানায় ঘুমোতে দিয়েছিলাম এবং আমি নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলাম। প্রথমে তো আমি এসব কিছুই বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম যে আমার খালাত্তো বোনের দৃষ্টিতে আমার দিকে অনেক বেশি সংকীর্ণ হয়ে যাচ্ছিল। এদিকে সে তো দিন দিন আমার সঙ্গে এমন ব্যবহার করতে শুরু করেছিল যে মনে হচ্ছিল যেন আমি তার নতুন বর। এমনকি সে আমার সাজগোজ করে আসত যাতে আমি তাকে কিছু বলি। আমাকে জিজ্ঞেস করত যে তাকে ওই রকম ছোট ড্রেস কেমন দেখাচ্ছে। সেদিন আমি না পেরে আমার খালাত্তো বোনকে বলেছিলাম যে আমার সামনে এসব ড্রেস পরার কি আছে। আমার খালাত্তো বোন তখন বলেছিল যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই সে গরম থেকে বাঁচার জন্য এই ধরনের ছোট জামা পরছে। এদিকে প্রত্যেক দিন রাত হতেই সে কোনো না কোনো বাহানা আমার বিছানায় ঘুমাতে চলে আসত এবং সে যখনই আমার বিছানায় ঘুমাত সেদিন রাতে আমার সারারাত ঘুম হতো না। তখন আমার কিন্তু সারারাত এদিক ওদিক করেই কাঁদো এবং এতদিনে আমি তো এটা বুঝতে পেরেছিলাম যে আমার খালাত্তো বোন আমার কাছে আসার চেষ্টা করেছিল, কিন্তু সে কেন আমার সঙ্গে এরকম করেছিল আমি সেটা বুঝতে পারিনি। আমার খালাত্তো বোনের এরকম মতিগতি বুঝতে পেরে আমি কিন্তু নিজেকে তার থেকে গুটিয়ে রাখতে শুরু করেছিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম, ৬-৭ দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু সে একদিনও চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যায়নি। সেদিন আমি তাকে না পেরে জিজ্ঞেস করেছিলাম যে সে এখনও পর্যন্ত একদিনও ডাক্তারের কাছে কেন যায়নি।
সে তখন আমার চোখে চোখ রেখে একটাই উত্তর দিয়েছিল যে তার নাকি ডাক্তারের নয়, ভালোবাসার প্রয়োজন। তারপর আমার খালাতো বোন অনেক চেষ্টা করেছিল আমাকে তার সৌন্দর্যের জালে ফাঁসানোর, কিন্তু আমি সব কিছু বুঝতে পেরে নিজেকে তার থেকে গুছিয়ে রেখেছিলাম। কিন্তু সেদিন আমার খালাতো বোন সব সীমা অতিক্রম করে দিয়েছিল। যখন সে দেখে যে তার কোনো রকম চাল কাজ করেনি, তখন সেদিন দুপুরে আমি যখন নিজের ঘরে ছিলাম, তখন সে নিজের বাথরুমে থেকে অনেক জোরে জোরে চিৎকার করে বলছিল, সজীব, আমাকে তাড়াতাড়ি বাঁচাও, এখানে শর্ট সার্কিট হয়ে গেছে। তার চিৎকারের আওয়াজ শুনে আমি যখন ভয় পেয়ে তাড়াতাড়ি ওই ঘরের ভিতরে ঢুকে তার দিকে তাকাতেই আমার চোখ দুটো কপালে উঠে গেল। কারণ সে বাথরুমের ভিতরে এমন অবস্থায় ছিল যে তাকে ওই অবস্থায় আমার দেখা ঠিক হয়নি। তুমি এসব কি করছো? কেন তুমি আমার সঙ্গে এরকম করছো? এরকম অবস্থায় তোমার আমার সামনে আসতে একবারও লজ্জা করে না? আর এখানে তো কোনো শর্ট সার্কিট হয়নি। তাহলে তুমি কেন মিথ্যে কথা বললে? তার মানে তুমি এটাই চাও ছেলে তো যাতে আমি তোমাকে এই অবস্থায় দেখি এবং তুমি যেটা চাইছো তোমার মনোকামনা যাতে পূরণ করি। যখন থেকে খালা আমার বাড়ি থেকে গেছে, তারপর থেকে তুমি আমার সঙ্গে বাজে ব্যবহার শুরু করেছ। তুমি আমার থেকে কি চাইছো? তারপর আমার খালাতো বোন যে অবস্থায় ছিল সেই অবস্থাতে বলল, শুধু একবার তোমাকে চাই, দয়া করে আমার আশা পূরণ করো। আমি তখন খালাতো বোনকে হুমকি দিয়ে বললাম, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি কিন্তু এই সব কথা আমার বাবা মাকে ফোন করে বলে দেব। আমি কিন্তু এতদিন চুপ করেছিলাম, তার মানে এই নয় যে আমি তোমার এই অসভ্যতা দেখেও এখনো চুপচাপ থাকব। তারপর হঠাৎ একদিন সারা রাত ঘুমার পর ঘুম থেকে উঠে দেখি আমার জামার কাপড় সব কিছু পরিবর্তন। তারপর আমি বুঝতে পারলাম প্রতিদিন আমার খালাতো বোন ঘুমের ওষুধ খাইয়ে আমার সাথে প্রতারণা করে অদ্ভুত কাজ করে। তারপর আরও জানতে পারি আমার খালাতো বোনের বাচ্চা হবে। খালাতো বোনও এখন ভালো আছে। খালাতো বোনের সুর বাড়ির লোকেরাও অনেক খুশি যে তার বাচ্চা হবে। বর্তমানে আমি এখন বিয়ে করে অনেক সুখে আছি। আমার খালাতো বোনও অনেক সুখে আছে। এখনও খালাতো বোন আসে অদ্ভুত কাজ করার জন্য। যা হয়েছে আমার অজানাতে হয়েছে। আপনারাই বলুন আমার কি দোষ? আমি তো আমার নিজের ইচ্ছাতে এমন কিছু করিনি। আজকের গল্পের থেকে কি শিখতে এবং জানতে পেরেছেন কমেন্টে জানাবেন। যদি গল্পটি শুনে ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।